শারাফাত চৌধুরীকে বাড়ি পৌঁছে দিয়ে কঞ্চি হাতে পুরনো ভাঙা বাড়ির দিকে হাঁটা ধরল শুদ্ধ। এদিকটা শুনশান, লোকজনও খুব একটা আসে না। আগে নাকি জাঁকজমকপূর্ণ বাজার ছিল। একদিন যাতায়াতের সময় কোনো এক রাগী জিনের নজরে পড়ে এই পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েটা। জিন নাকি তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়ের বাবা ভাই রাজি না হয়ে পালাতে চেয়েছিল। পরে সেই জিনটা মেয়েটার পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছিল। তাদের চোখ ছিল না, মাথার চুল ছিল না, গায়ে ছিল বড় বড় নখের আঁচড়। এরপর এক বাচ্চা ছেলেকে কুরবানিও করেছিল। বাচ্চার মাথা ছিল না, শুধু দেহখানা পিচঢালা রাস্তায় পড়েছিল। অনেকে বলেছিল বাচ্চাটি নাকি তেঁতুল গাছের ঢিল ছুঁড়ে জিনের ঘুম নষ্ট করেছিল। ফলস্বরূপ তাকে কষ্টদায়ক মৃত্যু দেওয়া হয়। আর রাস্তার পাশ ঘেঁষে এই ভাঙা বাড়িটি ছিল এক সুদখোরের। সেই লোক সুদের টাকার জোরে পাড়ায় রাজ করে বেড়াত। কেউ কিছু বললেই বাড়ি থেকে তুলে আনত, চাঁদা নিত। পাতি নেতাদের সাথে হাত মিলিয়ে পতিতালয়ও খুলেছিল। মাদকদ্রব্য সেবনসহ বেচাকেনার রমরমা ব্যবসা চালাত। এরপর কিছু সমস্যা হয়েছিল, যার কারণে পতিতালয় বন্ধ করেও দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ পর সেই লোকের অর্ধনগ্ন লাশ তেঁতুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। কে মেরেছিল, কেন মেরেছিল জানা যায়নি। তবে তার ভুঁড়ি ছিল না, 4 হাত পা মোচড়ানো ছিল। কিছু মানুষের বিশ্বাস এটাও জিনেরই কাজ। তারপর এই ঘটনা রটিয়ে যাওয়ায় এদিকে তেমন কেউই আসে না। বন জঙ্গল ঘন হওয়াতে ভুতুড়ে লাগে দেখতে। এই কারণে শুদ্ধ আগের ল্যাবটা এই পথে করেছিল, যাতে লোকচক্ষুর নজরে না পড়ে। এখন সেখানে যাওয়াও হয় না, কাজও করে না। সেখানে জীবন্ত লাশ ছিল, যার শরীর নিয়ে অনেক রিসার্চ করেছে। ভিন্ন ধরনের মেডিসিন পুশ করে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অবশ্য যে কাজের জন্য তাকে আনা হয়েছে সেই কাজ সফল হয়েছে। সেই লাশও সরিয়ে ফেলেছে। আর সেই লাশটা ছিল তার বাবার পুরনো বন্ধু প্রক্টর রেজাউল আলমের একমাত্র ছেলে মাসুদ, যে বড় ভাবিকে রেপ করে সুইসাইড করতে বাধ্য করেছিল। কোটিপতির ছেলে বিধায় আইন ছিল হাতের মুঠোয়। এরপর বিদেশের মাটিতে কিছু বছর থেকে দেশে ফেরা মাত্রই গুম হয়ে যায়। গুমকারীদের থেকে টাকা দিয়ে কিনে শুদ্ধ তাকে রিসার্চের কাজে লাগায়। কার ছেলে কে সে, কার ভাই, সেসব দেখে না, মনেও রাখে না। তার জীবন্ত শরীর দরকার ছিল, টাকার বিনিময়ে কিনে নিয়েছে। কাজ শেষ, তার চ্যাপ্টারও শেষ। এসব নিয়ে ভাবতে ভাবতে আশেপাশে তাকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ভেতরে প্রবেশ করল শুদ্ধ। বাঁধা ছেলেগুলোর দিকে এক নজর তাকিয়ে থেকে সুন্দর করে হাসল। তারপর কঞ্চিটা আজমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সকালের নাস্তা হয়েছে? জি ভাই। শরীর ঠিকঠাক? জি ভাই। গুড। কতটা ঠিকঠাক প্রমাণ দাও দেখি। এটা ধরো। যতক্ষণ ওনাদের কোমরে সাগরের ঢেউ না উঠছে ততক্ষণ থামবে না। ওকে, সময় কম, স্টার্ট করো। শুদ্ধর কথা শুনে আজম বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। কোমরে ঢেউ তুলবে মানে, তাও কঞ্চি দিয়ে? সে আমতা আমতা করে জানালো, হকি স্টিক আছে? শুদ্ধ না বোধক মাথা নাড়ালো। এটা দিয়েই কাজ সারতে বলল। আজম কঞ্চির দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ছেলেগুলোর দিকে। এবার বুঝল আসল কাহিনী। সে কোনো মতে হাসি আটকে বলল, ভাই, প্যান্ট খুইলা নিলে ভালো হইতো না? কেন? প্যান্ট খুলবে কেন? প্যান্ট থাকলে কি প্রেম জায়গা মতো পৌঁছাবে না? পৌঁছেছে কিনা দেখি তো। এ কথা বলে নিজেই একটা ছেলের পশ্চাৎ দেশ বরাবর সজোরে বাড়ি বসালো। কঞ্চির বাড়ি পড়তেই ছেলেটা ছটফটিয়ে উঠলে শুদ্ধ বলল, এভাবেই দারুণ হচ্ছে। খুললে আবার পরানোর ঝামেলা। স্টার্ট করো। মারের কথা শুনে ছেলেগুলো ছটফটিয়ে উঠল। কিছু বলতে চাইলে শুদ্ধ ভ্রুক্ষেপ করল না। সে এখন কিচ্ছু শুনবে না।
আগে বিচার, তারপর বাকি কথা। পরবর্তীতে চৌধুরী বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলার টপিক পড়ে। সেদিন বলল কেন, কোন সাহসে বলল, এটার হিসাব আগে হোক। আর বললই যখন, এখন ভয় পাচ্ছে কেন? বাঘের মতো বলে বিড়ালের মতো মিউমিউ করা তো ঠিক হচ্ছে না। এই মিউমিউ করার জন্য আরেক দফা মার জমা হলো। আদেশ পেয়ে আজমও কাজ শুরু করল। কোনো দিকে না তাকিয়ে বেধড়ক মারতে লাগল। ছেলেগুলো কাটা মুরগির মতো গোগো শব্দে গোঙাতে লাগল। এক চোট মারা হলে শুদ্ধ বলল, রেস্টুরেন্টে গেলে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, স্রেফ সম্মান দেখানোর জন্য। এখন যেটা পেলেন সেটা তেমনই, যদিও মেন ডিশটা এখনও বাকি। তাছাড়া মেন ডিশ জম্পেশ না হলে ঠিক জমে না, তাই না? আপনারা আমার মেহমান, আপনাদের তো আর যাতাভাবে আপ্যায়ন করা যায় না। আজম হতবাক হয়ে শুদ্ধর মুখের দিকে তাকিয়ে আছে। কঞ্চির বাড়ি দিয়ে কি সুন্দর করে আপনি সম্বোধনে কথা বলছে। আজ শুদ্ধর জায়গায় সায়ন থাকলে বাংলা গালির ফোয়ারা ছুটত, অথচ এই মানুষটা ভাইয়ের বিপরীত। এদিকে শুদ্ধ নিজের কথা শেষ করে কাউকে ফোন করল। অপর পাশের মানুষটা দুইবারের বেলায় কল রিসিভ করতেই সে বলল, ইঞ্জেকশনগুলো পাঠিয়ে দাও, এখানে 8 জন আছে। আর হ্যাঁ, এগুলো পুশ করলে জীবনেও বাবা ডাক শুনতে পারবে না। যারা পথে ঘাটে মেয়েদের বাজে কথা বলে তাদের ঘরে সন্তান জন্মানোই উচিত না। দ্রুত পাঠাও। ফোনের অপর পাশের মানুষটার সঙ্গে আরও কিছু ব্যাপারে কথা সারল। তারপর ফোন পকেটে ঢুকিয়ে বিনয়ী সুরে বলল, আপনাদের স্পেশাল ডিশ রেডি আছে, এক্ষুনি এসে যাবে। বিসমিল্লা বলে পুশ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, আপনারা কি ভয় পাচ্ছেন? চোখ মুখ এত শুকিয়ে গেছে কেন? কেমিক্যাল মেশানো পানি আনাবো, একটু খাবেন। ঘামছেন কেন? প্রেশারের সমস্যা আছে নাকি? মরিচের গুঁড়ো গায়ে ডলে দিয়ে বাতাস করি, কোনটা করলে খুশি হবেন বলুন তো? আপনারা আমার মেহমান, আপনারা যেটা বলবেন আমি করতে রাজি আছি। ছেলেগুলো কাতরাতে কাতরাতে পেছনে সরার চেষ্টা করছে, অনবরত মাথা নাড়াচ্ছে যাতে এমন কিছু না করে। শুদ্ধ ভ্রুকুচকে কিছুক্ষণ দেখে আজমকে বলল, আমার মেহমানদারি কি ওনারা পছন্দ করছে না? ভাইয়া কিভাবে কি করে? আমি ছোট মানুষ, তাই হয়তো বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। আজম গলা খাকারি দিয়ে কোনো মতে হাসি আটকালো। পেট ফেটে হাসি আসছে তার। শারিয়ার ভাই ঠিকই বলতেন, এই ছেলে বহুত ডেঞ্জারাস। যাকে বাস দেবে তাকে জিজ্ঞাসা করে ব্যথা পেয়েছ? পেও না, আসতেই দিচ্ছি। আজম এবার হাসি গিলে ছেলেগুলোকে বলল, কিরে, পছন্দ হচ্ছে না ভাইয়ের অতিথিয়তা? এবার শুদ্ধ কণ্ঠে বিনম্র শ্রদ্ধা ঢেলে দিয়ে বলল, তোমরাই বলো না, অন্য কিছু করব? কি করলে খুশি হবে তোমরা? মরণ গিলবে, নাকি এক চিমটি মৃত্যুর স্বাদ নেবে? আমি তো তোমাদের ভাই, তাই না? নিজের পছন্দের কথা ভাইকে বলতে লজ্জা কিসের? বলো বলো। জবাব দেওয়ার জন্য একটা ছেলে ছটফট করলে আজম তার মুখ খুলে দিল। বেচারা কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে, গায়ে মারের দাগগুলো ফুটে উঠেছে, কোথাও কোথাও থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সে কিছু বলার প্রস্তুতি নিতেই শুদ্ধ বলল, আচ্ছা ভাই, সেদিন পানির পাইপ ভেঙে রাস্তা বন্ধ করেছিল কারা? তুমি চেনো তাদের? আর ভাইয়ার অ্যাম্বুলেন্স কিছু দূর যেতেই দুটো ককটেল ছুঁড়েছিল কে? এই খবরদার, মিথ্যে বলবে না, নয়তো যেভাবে পাইপ ভাঙা হয়েছিল সেভাবে আমি তোমাদের হাত পা ভাঙব। ছেলেটা এবার জোরে জোরে শ্বাস নিয়ে জানালো তারাই করেছে। রবির আদেশে এসব করেছিল তারা, তবে ওদের সঙ্গে কনকের দলের লোকও ছিল। শুধু তাই নয়, কনককে নির্বাচন করানোর জন্য দেশে আনা হয়েছে। নির্বাচন করতে সব খরচ বহন করেছে সিদ্দিক।
সিদ্দিকের টাকা আসতো ইগোরের কাছ থেকে। এখন ইগোর নেই, টাকা আসাও বন্ধ। আর তার করা আদেশেই কনক গিয়েছিল সায়নকে প্রাণে মারতে। কারণ সায়নের প্রতি সিদ্দিকের পুরনো রাগ ছিল। এখন কনক নেই, তার ছেলেপুলেরা আছে। তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ করে নিজের দলে টেনেছে রবি। কনক নেই আর সায়নও আদমরা, নির্বাচন করার মতো কেউ নেই। কিন্তু নির্বাচন তো হবেই। এই সুযোগে সিদ্দিক চাচ্ছে আরেকবার দলে ঢুকে যাওয়ার জন্য। জায়গা মতো টাকা ঢালছে যেন কাজ হয়। আপনার বইয়ের যেন ফাঁসি হয়, তাই মিছিলও করছে তারা। বিচারককেও টাকা খাইয়ে স্পেশালভাবে ট্রিট নিতে দেয়নি। 24 ঘন্টা আপনার উপর নজর রেখে কখন কি করেন সব খেয়াল রাখে। আমি যতদূর জানি পরের টার্গেট এবার আপনি। কারণ সিদ্দিক জেনে গেছে ওকে দলচ্যুত করার পেছনে আপনি আছেন। ছেলেটার কথাগুলো মন দিয়ে শুনল শুদ্ধ। তারপর হাত দিয়ে ধুলো ঝেড়ে ছেলেটার পাশে বসল। ছেলেটার চুলগুলো ঠিকঠাক করে দিয়ে স্বাভাবিক স্বরে বলল, সিদ্দিক এখন কোথায়? জেলাতেই আছে ভাই। সিদ্দিকের সঙ্গে আলাদা কোনো ডিল করেছে রবি? জি। তারা বোধহয় আপনাকে ভয় পাচ্ছে, তাই সরিয়ে দিতে চাচ্ছে। আমাকে ভয় পাচ্ছে কেন? আমার মতো ভদ্র ছেলে এই তল্লাটে আর একটাও আছে? না ভাই। তা এবার বলুন তো, আমি কি আপনাদের তুলে এনেছি? না ভাই। মেরেছি? না ভাই। শিওর তো? জি ভাই। গত 2 সপ্তাহের মধ্যে আমার সঙ্গে আপনাদের দেখা হয়েছে? না ভাই। আমি খুব খারাপ, তাই না? খুব ব্যথা দিলাম? আমার কাছে একটা মেডিসিন আছে। শরীরে পুশ করলে শরীর থেকে মাংস খুলে পড়বে। দেই আপনাদের? এতে আপনাদেরই উপকার হবে। না থাকবে মাংস আর না হবে ব্যথা। না ভাই, লাগবে না। আমরা ব্যথা কষ্ট কোনোটাই পাইনি। এগুলো ভালোবাসা হিসেবে নিলাম। এখান থেকে যাওয়ার পর কাউকে কিছু বলবেন? না ভাই, কাকেই বা বলবো বলেন? আমি তো আপনাকে চিনিই না। গুড, ভেরি গুড। কিন্তু এমন পাষাণের মতো কে মেরেছে আপনাদের? এভাবে কেউ কাউকে মারে? ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। এবার কি বলবে? শুদ্ধ হেসে বলল, আপনাদের রবি মেরেছে। কেন মেরেছে? কারণ আপনি তার কথা মতো আমাকে মারতে রাজি হননি। ওকে, এবার বলুন দেখি, আপনাদেরকে কে মেরেছে? রবি। কেন মেরেছে? তার কথা মতো আপনাকে মারিনি তাই। বাহ, এক পড়াতেই পিএইচডি কমপ্লিট। ছেলেটার প্রতিটা কথায় যথেষ্ট সন্তুষ্ট হয়ে উঠে দাঁড়ালো শুদ্ধ। হসপিটালে যেতে হবে, তাই সময় নষ্ট করল না। ছেলেগুলোর নাম ঠিকানা নোট করে কিছু টাকা গুঁজে দিয়ে পেছন ফিরে তাকালো না, স্বাভাবিকভাবেই বেরিয়ে গেল। কিন্তু বাড়ি যাওয়ার আগে কাজল নামের এক ছেলের সঙ্গে তার দেখা হলো। ছেলেটি একটা খামে গিয়ে দিলে শুদ্ধ খুলল। ছবিতে দেখা যাচ্ছে সারাফাত চৌধুরী গোপনে কারো সাথে দেখা করতে গিয়েছিলেন। সে কেউটা হচ্ছে ইয়াসির খান। তবে কেন দেখা করতে গিয়েছিলেন তা স্পষ্ট হলো পরের ছবিগুলো দেখে। সে নিশ্চুপ হয়ে ছবিগুলো দেখে হাঁটা ধরল বাড়ির দিকে। মাটির দিকে তাকিয়ে ধীরগতিতে হাঁটতে হাঁটতে মুখ তুলে তাকালো আকাশ পানে। কোনো অভিযোগ জানালো না, আফসোসও করল না। শুধু আল্লাহকে জানালো তার ধৈর্যটা যেন বাড়িয়ে দেয়। সে যেন সব সামলে বিজয়ীর হাসি হাসতে পারে। বুকের ভেতরটা কেমন করছে। সে হাঁটা থামিয়ে চুপ করে একটা গাছের নিচে বসল। ছবিগুলো দেখল। ছবিতে স্পষ্ট সারাফাত চৌধুরী কেন্দ্রের প্রবেশন অফিসারের সঙ্গে কথা বলছেন। আর শিশু উন্নয়ন কেন্দ্রে কারো সাথে দেখা করতে হলে সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেন, কোন সম্পর্কের ভিত্তিতে দেখা করতে চাচ্ছেন সেটাও লিখে আবেদন করতে হয়। সঠিক তথ্য অনুযায়ী আদালত অনুমতি দিলে আদেশের কপি নিয়ে কেন্দ্রে যেতে হয়।
এরপর সুপারিনটেনডেন্ট সত্যতা যাচাই করে দেখার সুযোগ দেন। অনেক ক্ষেত্রে জেলার প্রবেশন অফিসারও এই প্রক্রিয়ায় সহায়তা করেন। তিনি শিশুর পরিবার এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজটি করেন। তার মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়াটি সহজ হয়। শারাফাত চৌধুরী সম্ভবত প্রবেশন অফিসারকে ধরে টাকা খাইয়ে ইয়াসিরকে ঢুকাতে চাচ্ছেন। কেন চাচ্ছেন আলাদা করে আর বলার প্রয়োজন হবে না। যার রক্ত তার দেহে বইছে সেই বাবাই তার সঙ্গে বেইমানির খেলায় মেতেছে। সে পুনরায় উঠে বাসায় ঢুকে সোজা গেল বাবা মায়ের রুমে। দরজায় নক করলে সিতারা প্রবেশের অনুমতি দিলে শুদ্ধ প্রবেশ করল। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝল বাবা ফ্রেশ হতে গেছে। বাইরে থেকে ফিরে এই রুমে আসতে দেখে সিতারা ছেলের ঘামে ভেজা মুখটা মুছিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। শুদ্ধ নিয়ে কিছুটা পানি পান করলে সিতারা বললেন, শীতলের সঙ্গে দেখা হয়েছে? কেমন আছে আমার মেয়েটা? দেখা করার অনুমতি পাইনি। কেন? তোমার স্বামী ওনার ধার করা ছেলেকে নিয়ে দেখা করতে যাবে, তাই আমার আগেই অনুমতি নিয়ে এসেছে। একথা শুনে সিতারা বাকহারা হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। শুদ্ধর পুরো কথা বুঝতে সময় লাগলো ওনার। যখন বুঝলেন কিছু বলার আগেই শারাফাত চৌধুরী বেরিয়ে এলেন। এই সময় ছেলেকে দেখে থমকে গেলেও স্মার্টলি নিজেকে সামলেও নিলেন। ঠোঁটে হাসি এঁটে ছেলের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, কিছু হয়েছে? না। কি হবে? তাহলে রেগে আছো কেন? বুদ্ধিমানরা যার তার উপর রাগে না। শুদ্ধ, মাথা ঠান্ডা করো। আমার কথাটা আগে শোনো। এখন অবধি আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। ঠান্ডা মাথাতেই আমার আড়ালে যা যা হচ্ছে জেনেও না জানার ভান করে যাচ্ছি। তবে একবার যখন ধরব তখন কিন্তু সম্পর্কের দোহাই দিলেও মানব না। আমার অন্যরা যখন বেইমানির খেলায় মেতে ওঠে তখন নিজেকে বুঝ দেওয়া যায়, কিন্তু আপনজনরাই যখন শত্রু হয়ে দাঁড়ায় তখন লড়াইটা অন্যের সাথে থাকে না, তখন লড়াইটা হয় নিজের অস্তিত্বের সাথে। আমি জানি না শীতলের ভাগ্যে কি আছে, কিংবা ভাগ্য ওকে কোথায় দাঁড় করাবে। তবে আপনি যা করছেন ভেবেচিন্তে করবেন, কারণ আপনার কর্মের উপর নির্ভর করছে আমি আপনার সামনে আর থাকবো কিনা, এরপরও আপনাকে বাবা বলে ডাকবো কিনা। রইল ইয়াসিরের কথা, সে আপনার প্রাণপ্রিয় ছেলে। বুঝতে পারছি আপনি ওর দায়িত্ব এড়াতে পারছেন না। ফাইন, আমাদের জন্য অনেক করেছেন, এবার ওর প্রাপ্য সম্মান বুঝিয়ে দিন। ওকে চৌধুরী নিবাসে তুলুন, তবে তার আগে শুদ্ধর অধ্যায়টা মন থেকে মুছে ফেলুন। জানিনি তো, তেল আর জল সহ অবস্থান অসম্ভব। শারাফাত চৌধুরী আর একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না, শুধু ছেলের দিকে মলিন মুখে তাকিয়ে রইলেন। সিতারা চৌধুরী 2 পা পেছনে সরে গেলেন। চোখ উপচে পানি অঝরে অশ্রু গড়াতে লাগলো ওনার। উনি যেন শুনতে পাচ্ছেন সম্পর্ক ভাঙনের সুর। শুদ্ধ আর দাঁড়ালো না, খামের ছবিগুলো বাবার হাতে ধরিয়ে দিয়ে স্থান ত্যাগ করল। স্বর্ণ ঠিক আছে? বমি করেছে? আর মামির কি অবস্থা? কিছু খেয়েছে? ছলো ছলো চোখে তাকিয়ে কেবল নাবোধক মাথা নাড়ালো ঐশ্বর্য, যার অর্থ পারেনি সে। এদিকে ঘন ঘন এত বমি করায় ব্যাপারটা অনেকের নজরে পড়েছে। কাঁদতে কাঁদতে সেন্স হারানোর পর ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন। রিপোর্টে জানা গেছে সে প্রেগনেন্ট। কথায় বলে খুশির খবর সবসময়ই হাসি নিয়ে আসে, আসলে তা কিন্তু নয়। এই যেমন এই খবরটা যখন সবাই জানলো তখন কাঁদল সবাই। কেউ কাঁদল নীরবে, কেউ বা বুক ফাটা আর্তনাদে। শাহাদাত চৌধুরী জানতেও পারলেন না এত বড় খুশির খবরটা। শুধু কি উনি, সায়ন, ওই পাগলটাও তো কিছুই জানে না। সায়নের শারীরিক অবস্থা যেমন অবনতি হচ্ছে তেমনি স্বর্ণ হাল ছেড়ে দিচ্ছে। মুখের দিকে তাকালে এত মায়া লাগে।
অথচ মেয়েটাকে কখনোই ভেঙে পড়তে দেখেনি সে। রুবাবের কাছে শুনেছে 3 বোনের মধ্যে সবচেয়ে দৃঢ় মনোবল স্বর্ণের। যে কোনো পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে বাগে আনতে পারে সে। কিন্তু বর্তমানে যা হচ্ছে ওর নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আদরের বোনটার এমন অবস্থা, বাবাটাও নেই। স্বামী প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। চোখের সামনে মমতাময়ী মায়ের এই অবস্থা সহ্য করতে পারে না। সিমিনকে কাঁদতে দেখলে অসহায় চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ আগে বমি করতে চাচ্ছিল কিন্তু হচ্ছিল না। পেটের মধ্যে সমানে গোলাচ্ছিল অথচ পেটে কিছুই নেই। তার হাতটা শক্ত করে ধরে কেমন হাঁপাতে হাঁপাতে বলেছিল, কেমন ব্যাক্কেল পুরুষকে বিয়ে করেছি দেখেছ? আমি বমি করতে করতে কাহিল হয়ে যাচ্ছি। আরও হসপিটালের বেডে শুয়ে সুখের ঘুম ঘুমাচ্ছে। আমাকে টেনশনে রেখে কি সুখ পায় আল্লাহই জানে। আমার বাবা ঠিকই বলতো, ওর মতো লাফাঙ্গা কোনো কাজেরই না, ওরে দিয়ে কিচ্ছু হবে না। বাবা থাকলে অভিযোগ করে বকা খাওয়ানো যেত। অবশ্য বেহায়া পুরুষটার লজ্জা থাকলে তো সে উল্টো বাবাকে বলতো, শ্বশুরজি তুমি নানা ভাই হচ্ছ, তোমারও উচিত নিয়মমাফিক বমি করা। নানা হবা কষ্ট করবা না। আমি কষ্ট করে কালো ঘাম ছুটিয়ে বেবিকে পৃথিবীতে এনেছি, তাই আমার বমি টমি মাফ। কথাগুলো বলে স্বর্ণ মৃদু হেসেছিল, অথচ চোখ উপচে জল গড়িয়ে গাল ভিজিয়ে দিচ্ছিল। রোজকার মতো আজও একে একে সবার খোঁজ নিয়ে কল কাটল রুবাব। মাথার চুল শক্ত করে টেনে ধরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তার ভাই বোনরা কেউই ভালো নেই, কেউ না। সে বাড়ি যাবে। আর দূরে থাকতে পারছে না সে। সহ্য করতে পারছে না ভাই বোনদের কষ্ট। কষ্ট লাঘব করতে না পারলেও পাশে তো থাকতে পারে, দুটো কথা বলে বুঝতে দিতে পারবে। সে আর কিছুই ভাবল না। ছুটির আর্জি জানানোর সঙ্গে সঙ্গে নাকচ করা হলো। মাঝ সমুদ্রে থাকায় তাকে বোঝানো হলো কিন্তু শুনলই না। গোধরে থাকলো তাকে ছুটি দিতে হবে, নয়তো সে চাকরিই করবে না। এদিকে শিপে পরবর্তী পোর্ট না আসা পর্যন্ত নামাও সম্ভব না। ব্যক্তিগত কারণে হেলিকপ্টার সার্ভিস পাওয়াও প্রায় অসম্ভব। পরে তার মানসিক অবস্থার কথা চিন্তা করে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমার্জেন্সি লিভ দিয়ে নিকটবর্তী বন্দরে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করল। পরে রুবাব সেই পোর্টে নেমে ভেঙে ভেঙে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো।